আজই দেয়া হচ্ছে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট। ঈদের ছুটিতে বিশেষ কোর্টে হবে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিশ্চিত করা হবে সর্বোচ্চ শাস্তি। চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে। বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। আমার কাছে কেন মানে এরকম কেন? এটা ৮০০০-এর আপনি ৭০০ টাকা নিচ্ছেন, এটা টোটাল সব গরু কি ৭০০ টাকা করে নিতে হচ্ছে? জেলায় জেলায় গরুর হাটে তুর্কলকি কাণ্ড। হাসিলের নামে চাঁদাবাজি আর পশু বাঁধতে চলছে খুঁটি বিক্রি। একদিনে তুলে নেওয়া হচ্ছে শত কোটি টাকা। পথে পথে পুলিশের উৎপাত। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে ২০০-২৫০ টাকা এরকম কিনা হয়েছে। সবাই ট্রেনের নিচে টাকা স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার ১০০০। ঈদ উদযাপনে ঘরমুখর নগরবাসী। যাত্রা নির্বিঘ্নে কাল থেকে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭। কাল শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। মুসল্লিরা ব্যস্ত কাবা শরীফ তাওয়াফ আর নফল ইবাদতে। রাতে রওনা হবেন তাবুর শহর মিনায়। হামে নোয়াখালী জেলায় প্রথম মৃত্যু, আরও ৪ শিশুর প্রাণহানি। হাসপাতালগুলোতে রোগীর চাপ কমার লক্ষণ নেই। হোয়াইট হাউসের কাছে আবারও গোলাগুলি। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বন্দুকধারী। ঝুঁকি বিবেচনায় জারি করা হয়েছে লকডাউন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ আদালতে চার্জশিট দেয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, ঈদের ছুটির মধ্যে বিশেষ কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার করা হবে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সামাজিক মূল্যবোধ অপসংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। মন্ত্রী বলেন, গত ৩ মাসে কোনো ধর্ষণের ঘটনায় আসামিরা ছাড় পায়নি। জুয়া, অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণে নতুন একটি আইন করছে সরকার। আগামী ক্যাবিনেটে তোলা হবে এই আইন। এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় আনা হবে। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সাথে সাথে একদিনের মধ্যে সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কালকে পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এদিকে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে সকালে আদালতে হাজির করা হয়েছে। ডিএনএ ময়নাতদন্ত, ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শনিবারই মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি লড়বেন মামলাটি। গতকালই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একদম ব্যারিকেড ঘিরে রাখবেন। দর্শক, এই বিষয়ে আরও জানবো। নিম্ন আদালত থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, চার্জশিট কখন দাখিল করা হবে বিস্তারিত জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে? জমা দেওয়া হবে আসলে এটি বলা ঠিক নয়। তদন্ত সংস্থা বা যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি একমাত্র দিতে পারেন, কারণ তিনি তার সাথে অনেক যোগাযোগের চেষ্টা করা হয়েছে। মাঝখানে তিনি কথা যদি বলেছেন দুপুরের পর পল্লবী থানা থেকে চার্জশিট নিয়ে
আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে আরেকটি মাধ্যম থেকে যেটি জানা গেছে যে এই চার্জশিট তৈরি করা হয়েছে, সেই চার্জশিট আবার জেএমপির কমিশনার তিনি হয়তো দেখবেন, তারপর তার অনুমোদনের পর তিনি সেটি এই যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেটি কোর্ট রয়েছে সেখানে আনা হবে এবং সেখান থেকে যদি চার্জশিট গ্রহণ করা হয়, গ্রহণের পর সেটি নারী ও শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হবে। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী যেটি বোঝা গেল যে আজকেই হয়তো এই মামলার চার্জ গঠন হতে পারে, তবে সেটি এখনও পুরোটাই সম্ভাবনার একটি বিষয়, নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। হয়তো আজকে যদি চার্জ গঠন শুরু হয় তার মানে আজকে থেকে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে বলেছেন যে প্রধান বিচারপতি চিন্তাভাবনা করছেন যে এই কোর্টে মামলাটি পরিচালিত হবে সেখানের ছুটি বাতিল করার জন্য। যদি ছুটি বাতিল হয় তাহলে আসলে ঈদের দিন ছাড়া মনে হয় প্রত্যেক দিনে হয়তো বা এই মামলাটির যে ট্রায়াল সেটি হতে পারে। তবে এর আগে যেটি দেখা যায় যে আসিয়ার মামলার ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছিল, খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেও 1 মাসের মতো সময় লেগেছিল। তবে এটি ধারণা করা হচ্ছে হয়তো 7-10 দিনের মধ্যে সেটি করা হতে পারে এবং নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল যদি চায় তাহলে এই ধরনের ক্ষেত্রে আসামি গ্রেপ্তারের পর চাইলে আসলে এটি সম্ভব, সেটি এর আগেও প্রমাণিত হয়েছে। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। চলতি বছরের 4.5 মাসেই দেশে ধর্ষণ মামলা হয়েছে 2000-এর বেশি, যার বেশিরভাগের তদন্ত শেষ হয়নি। যেসব চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, সেগুলোর বিচার কাজও থেমে আছে উচ্চ আদালতে। আইনজীবীরা বলছেন, বিচারক সংকট আর মামলা জটে ধর্ষণ মামলার বিচার ঝুলে আছে বছরের পর বছর। দ্রুত নিষ্পত্তিতে উচ্চ আদালতেও আলাদা বেঞ্চ বা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে, মত দিয়েছেন সাবেক বিচারক ও আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। দর্শক, ধর্ষণের মামলাগুলোর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানার আগে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের কিছু তথ্যের দিকে নজর দেওয়া যাক। সংস্থাটি এবছরের জানুয়ারি 1 তারিখ থেকে মে 15 পর্যন্ত যেসব তথ্য সংগ্রহ করেছে তার মধ্যে এই তথ্যগুলো দেখা যাক, যেখানে বলা হচ্ছে 4 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 118টি, হত্যা হয়েছে 14টি, ধর্ষণের চেষ্টা হয়েছে 46টি, আর চেষ্টার পর হত্যা হয়েছে 3টি। এবং এই যে তথ্যগুলো, তার মধ্যে আরও একটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে ধর্ষণের পর আত্মহত্যা করেছে 2 জন, আর সারা দেশে এসব ঘটনায় মামলা হয়েছে 2000-এর বেশি। এই যে এত মামলা, সেসব মামলার আসলে ভবিষ্যৎ কি, কজনই বা বিচার পায়? সন্তানের উপর পাশবিকী নির্যাতন ও হত্যাকারীদের বিচারের আশা আর করেন না মাগুরার শিশু আসিয়ার মা, এ যেন পেয়েও না পাওয়ার আক্ষেপ। যার যায় সেই ঠিক পায়, আজকে যে মার গেছে সেই মাই ঠিক পাইছে যে কোলে শিশু হারানো যে কত কষ্ট। গেল বছরের মার্চে ধর্ষণের পর হত্যা করা হয় আসিয়াকে। বিচার শুরুর 1 মাসের মধ্যে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, কিন্তু মামলার ডেথ রেফারেন্সের শুনানি হয়নি উচ্চ আদালতে। আর ব্রাউনবাড়িয়ায় শিশু নিশাদকে 1.5 মাস আগে হত্যা করা হলেও এখনো অভিযোগপত্রই দেয়নি তদন্ত সংস্থা। এ নিয়ে ক্ষোভ আছে শিশুটির পরিবারে। সরকার যাতে দ্রুত বিচার করে এবং নতুন করে আইন করে যাতে তাড়াতাড়ি করে বিচারটার কার্যকর হয়। আগের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডগুলোর সুরাহা হবার আগেই রাজধানীতে আবারও ধর্ষণ ও হত্যা, এবার ভিকটিম শিশু রামিসা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দেশের মানুষ। প্রশ্ন উঠছে আলোচিত এবং স্পর্শকাতর মামলাগুলোর বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সাবেক বিচারক, সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু মনে করেন, ট্রাইব্যুনাল, বিচারক এবং বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নানা সংকটে জটিল হচ্ছে ধর্ষণের মতো ঘটনার বিচার কাজ। তিনি বলেন, 2500 বিচারক দিয়ে প্রায় 1.5 কোটি মামলা পরিচালনা স্বাভাবিক বিচার ব্যবস্থার লক্ষণ নয়। 10,000 বিচারক দরকার, 40 লক্ষ মামলা, যে 2200 জজ এখন আছে, এটিকে জীবনে নিষ্পত্তি সম্ভব? তাহলে আইনে যে বলা আছে এরকম শর্ট টাইম 30 দিনের মধ্যে এটা তদন্ত রিপোর্ট দিতে হবে বা 30 দিনের মধ্যে বিচার করতে হবে বা 180 দিনের মধ্যে শেষ করতে হবে, এরকম অনেক আইনেই আছে। এই যে বাধ্যবাধকতা দেওয়া হয়, কিন্তু এটা যদি আমি না করতে পারি তাহলে কি হবে, এটা কিন্তু আইনে বলা থাকে না। নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের রায়ের পর উচ্চ আদালতে কেন বছরের পর বছর আটকে থাকে বিচার কাজ? আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতেও বিচারপতি সংকট, অথচ মামলা 6 লাখের বেশি। যে যখন 2500 বিচারক দিয়ে 45 লক্ষ মামলা শেষ করা সম্ভব না, তখন সেই মামলাগুলিরই তো আপিল হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা 100+।
এবং যদি শুনানির জন্য এই ডেথ রেফারেন্স বা অন্যান্য বেঞ্চের কথা বলি, তাহলে সর্বোচ্চ শুনানির জন্য 10টা বেঞ্চ পাবো আমরা, অর্থাৎ 20 জন বিচারপতি। হাইকোর্টে যেই মামলাগুলো শেষ হবে সেগুলোই তো অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশনের 5-7 জন বিচারক কীভাবে এই 45 লক্ষ মামলাকে ফেস করবেন? তারা বলছেন বিচার বিভাগের সংকট নিরসন ছাড়া যত আলোচিত মামলায় হোক দ্রুত নিষ্পত্তি প্রায় অসম্ভব। এই একটা অর্গানে গভর্নমেন্ট বরাদ্দ দেয় বিটিভির চেয়েও কম। তো অনন্তকাল তো আপনি বিচার ছাড়া একজনকে আটকে রাখা সম্ভব না, তাহলে বিচারটা তাড়াতাড়ি করতে হবে। এখন সেটা হাইকোর্টেরও সময়সীমা নির্ধারণ করা দরকার, হাইকোর্টের স্পেশাল বেঞ্চ দরকার, বিচারপতির সংখ্যা বাড়ানো দরকার। আর এগুলো তো স্বয়ংক্রিয়ভাবে এটা হয়ে যায় না, নিয়োগটা এটা সরকারকেই দিতে হবে। সমাধানের জন্য এই নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 99 আছে, আরো এটাতে 500 জজ বাড়ায় দিক প্রত্যেক জেলায় জেলায়। আমার তো চিন্তা করতে হবে আমার জনসংখ্যাটা কত, ডিসপিউটের সংখ্যাটা কত, মামলার সংখ্যাটা কত। পুলিশের সংখ্যা যতই বলে অনেক বেড়েছে, কিন্তু আমি মনে করি পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার। শুধু গণমাধ্যমে আলোচিত ধর্ষণের ঘটনা নয়, সবগুলো মামলাকেই সমান গুরুত্ব দেওয়ার তাগিদ আইনজীবীদের। একটা রায় লিখতে আমার কয়দিন সময় লাগবে? এটি কি মোবাইল কোর্টে রায়? গাড়ি এই পার্কিং করছো, মামলা হইলো, 5,000 টাকা জরিমানা, শেষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতরাতে শহরের খোয়ারপাড় মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্বামীকে নিয়ে অভিযুক্ত এনামুলের ভাড়া বাসায় থাকতেন ভুক্তভোগী গৃহবধূ। প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন এনামুল। অভিযোগ, শনিবার দুপুরে বাড়িতে একা পেয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে সে। ঘটনা জানাজানি হলে অভিযুক্তকে ধরে পিটুনি দেয় স্থানীয়রা। পরে এনামুলকে উদ্ধার করে পুলিশ। প্রশাসনের কাছে একটাই দাবি করি, যেন ধর্ষণকারীর বিচার হয়, আমাদের শেরপুরটাকে যেন কুলঙ্গার মুক্ত করা হয়। ধর্ষক সন্দেহের যে ব্যক্তি, তাকে আমরা থানায় আমাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি। ভুক্তভোগী এবং তার পরিবারের বক্তব্য শুনেছি এবং তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি। কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছেন। সকালে কক্সবাজার জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলীর মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়, আহত হয় আরও একজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক ও তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি, 2 ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালতে পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। আমরা 7-8 জন মতো ছিল, তখন দেখি এদিক থেকে একটা ছেলে এসে নম্বরের কি গুলি ধরছে। এরা তিনটা ফায়ার দিছে। ফায়ার দেওয়ার পরে যখন আমরা ওদিকে আগাচ্ছি না, ওরা পার হয়ে চলে গেছে। পূর্বের একটা আমার মামলা ছিল, আমি ওই মামলাটা হাজিরা দিতে আসছিলাম। আমি আমার গাড়িতে ওঠার সময় চতুর্দিকে আমাকে গুলি করতে আসছে। একজন গুলিবিদ্ধ হাসপাতালে, আর যাকে গুলি করা হয়েছে, যে যাকে টার্গেট করে এই ঘটনা, সে কি অবস্থা, এটা এখনো আমরা কনফার্ম করতে পারিনি। সংসদের পরবর্তী অধিবেশনে বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সংসদ হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এটি এক ঐতিহাসিক ঘটনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার মাঝে প্রবেশ করেছে। বলেন, সরকারি প্রজেক্টের ন্যাম ভবন, ব্যক্তি পর্যায়ে কলকারখানা, সেচ ব্যবস্থাপনায় সোলার সিস্টেম ব্যবহার করতে চায় সরকার। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি, নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।
ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিন সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তবে অন্যবারের মতো নেই হুড়োহুড়ি কিংবা বিশৃঙ্খলা। সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ভোগান্তি এড়াতে বাড়ির পথ ধরেছেন অনেকে। সময় মতো সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে। যাত্রীরা বলছেন স্বস্তিতেই বাড়ির পথে রওনা হয়েছেন তারা। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানো সহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। সকালে কমলাপুর স্টেশনে যান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নগরবাসীর ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে কাল থেকে 5 জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ অতিরিক্ত 10টি ট্রেন চলাচল করবে। ঈদে বাড়ি যাচ্ছি খুবই আনন্দ সহকারে, আর ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে। প্রায় 1.5 বছর পর মানে 2টা কুরবানি ঈদ পর এবার তৃতীয়বারে বাড়িতে ঈদ করব ইনশাল্লাহ, আল্লাহ ভাগ্যে রাখলে। দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা যে টিকিটটা দিয়েছি ছেড়েছি যাত্রীদের জন্য, সেটা বহনে খুব বেশি সমস্যা হবে না, স্মুথলি যাত্রা করা যাবে। মহাসড়কের বেশ কিছু স্থানে গাড়ির চাপ বাড়ছে, আছে ধীর গতিও। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আজকে শেষ কর্মদিবস, সড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন এই মুহূর্তে? আসলে সকাল থেকে এখন পর্যন্ত যদি বলি সেটা বলবো যে কিছুটা বেড়েছে, তবে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চাপ অন্যান্য বছর চেয়ে এবার অনেকটাই কম। যদি আমি একটু দেখানোর চেষ্টা করব যে আমি যে মহাসড়কের পাশে দাঁড়িয়েছি সেখানে কিন্তু যাত্রীর চাপ অনেকটাই কম রয়েছে। তবে এখানে যারা বিভিন্ন পরিবহনের কাউন্টার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছিল যে বিকেল নাগাদে অর্থাৎ আসরের পর থেকে সেখানে সেখানে আসলে চাপ কয়েকগুণে বেড়ে যাবে এমনটাই জেনেছে। তবে অন্যান্য বছর হচ্ছে আমরা দেখেছি যে ঈদের 3 থেকে 4 দিন আগে ঢাকা ময়মনসিংহ যে কম ছিল সেটা এখন আর নেই। তবে এখন বলা চলে পুলিশের বিভিন্ন কর্মকর্তা যেটি বলছিল যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি ল্যান্ড করার কারণে মূলত অনেকটাই যানজট স্বাভাবিক রয়েছে। তবে গাজীপুরের কিছু অঞ্চলে এখনো যেমন গাজীপুর চৌরাস্তা এলাকা, চন্দ্রা এলাকা এবং রাজধানীর প্রবেশপথ যে আব্দুল্লাহপুর এলাকাটি রয়েছে সেই এলাকাতে কিন্তু আসলে থেমে থেমে একটি জটলা রয়েছে, সেখানে একাধিক কাউন্টার রয়েছে, যে কারণে যাত্রীদের উঠা নামাতে একটি বিঘ্ন ঘটাতে বেশ অনেকটাই জটলা রয়েছে। সেখানে আসলে পুলিশ কাজ করছে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর হাটে ক্রেতা সমাগম বৃদ্ধির অপেক্ষায় ব্যাপারীরা। ধীরে ধীরে জমতে শুরু করেছে কেনাবেচা। তবে ঈদের এখনো কয়েকদিন বাকি থাকায় ক্রেতারা বেশিরভাগই বাজার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। সকালে দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, স্থানীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো যাবে। মন্ত্রী জানান, খামারির স্বার্থে ভারতীয় গরু যেন না আসতে পারে সেই ব্যাপারে সচেষ্ট রয়েছে সরকার। এ সময় তিনি বলেন, হাটে জাল টাকার লেনদেন রোধে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের মেশিন রয়েছে। মন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। তবে হাজার হাজার গরুর মাঝে 2-1টা হারিয়ে যেতে পারে। স্বেচ্ছাসেবকরা এসব ব্যাপারে খামারিদের সহায়তা করছেন। আমাদের এই বছরে আমরা কুঠি গরুর উপরে আমাদের প্রিপেয়ার করা আছে। আমরা প্লাস মাইনাস কুঠি গরু, ছাগল, মহিষ আমাদের কোরবান হয়। ওই পরিমাণ পর্যাপ্ত এদেশের কৃষক যারা তারা উৎপাদন করেছে। সো আমরা গরুর হাটে ন্যায্য দাম, কোয়ালিটি গরু সবকিছুই অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে ঢাকা এবং বগুড়া থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই রাজধানী দিয়াবাড়িতে আছেন তাজনুর ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুর, হাটে কেনাবেচা এখন কেমন দেখছেন? ব্যাপারীরা কি বলছেন? এই ঘন্টায় বেশ কয়েকটি কেনাবেচার আপডেট অন্তত দেখতে পেলাম যে কয়েকটি গরু বিক্রি হয়েছে এবং এই মুহূর্তে হাসিল ঘরের সামনে রয়েছে 4 নম্বর হাসিল ঘর। এটি উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের ঠিক পাশের হাসিল ঘর এবং এই মুহূর্তে যে গরু দুটি দেখতে পাচ্ছেন মূলত এই পাশের লাল গরুটি বিক্রি হয়েছে 1,40,000 টাকা, আর ও পাশের সাদা গরুটি, সাদা কালো, সেটি বিক্রি হয়েছে 1,31,000 টাকা। এবং এরই মধ্যে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই হাসিল ঘরের সামনে
উপস্থিত হয়েছেন এবং তাদের যে নির্ধারিত পরিমাণ টাকা যেটি হাসিল হিসেবে যেটি জমা দিতে হয় সেটি এরই মধ্যে তারা জমা দিয়েছেন এবং সেটি এর মধ্যে গ্রহণ করা হয়েছে। মূলত এই জায়গাটিতে দাঁড়িয়ে গত ঘন্টাতেই বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কী পরিমাণ বিক্রি হচ্ছে। সেই বিক্রির গতি খুব যে বেড়েছে সেটি বলার অন্তত সুযোগ নেই, বরং বেশ স্লথ গতিতেই এগোচ্ছে। তারপরেও সকালবেলার চাইতে এই বিকালবেলাতে অর্থাৎ বেলা দুপুর গড়ানোর পরপরই এই বিক্রির অন্তত দৃশ্যগুলো এখন দেখা যাচ্ছে। সব মিলিয়ে বিক্রেতাদের প্রত্যাশা যে দর্শনার্থী যত বাড়বে, দাম দর যত হবে, সেই অনুযায়ী তারা আসলে যখন সুবিধা মনে হবে তখনই তারা তাদের সেই পছন্দের যেই নির্ধারিত কিংবা যেই প্রত্যাশিত যে দর, সেই দরে তাদের সেই পশু তারা বিক্রি করবেন। সব মিলিয়ে আরও সামনে সময় রয়েছে, সেই সময়ে বেচা বিক্রি আরও বাড়বে সেই প্রত্যাশা করছেন বিক্রেতারা। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু বগুড়ার খবর জানতে চাই, সহকর্মী মেহেরুল সুজন সঙ্গে আছেন। সুজন, হাটে বেচা বিক্রি কেমন চলছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? 150 বছরের বেশি সময় ধরে এই হাটটি এই শহর যারা রয়েছেন তাদের কাছে খুবই জনপ্রিয় হাট এবং আপনি নিশ্চয় সাউন্ড দেখতে পাচ্ছেন বড় বড় আকারের যে গরুগুলো সেগুলো কিন্তু হাটে প্রবেশ করতে। বেচা কেনা বলতে এখনো শুরু হয়নি তেমন করে, তবে প্রচুর গরু কিন্তু এবারের এই কালীতলা হাটে এসেছে, কারণ ঈদের আগে কিন্তু এই হাট এবারের এই কালীতলা হাটে এসেছে, কারণ ঈদের আগে কিন্তু এই হাটটি আজকেই শেষ হাটবার ঈদের আগে, কারণে বিশেষ করে এই নগরীর বাইরে থেকে কিন্তু প্রচুর মানুষ যাতে সেই গরুগুলো কিন্তু এই হাটে আসে, যে কারণে ক্রেতারও প্রচুর ভিড় থাকে। বেচা কেনা এখন তেমন করে শাওন শুরু হয়নি, তবে ক্রেতা বিক্রেতারা সবাই আশা করছেন যে যেহেতু আমদানিটা অর্থাৎ হাতে যেহেতু যোগানটা বেশি, সেক্ষেত্রে তারা আসলে দামের ক্ষেত্রে কিংবা কেনার ক্ষেত্রে আসলে বেশ ভালো সুবিধা পাবেন সবাই আসলে মনে করছেন এখন পর্যন্ত। তবে একটু বিকেল গড়ালে কিংবা সন্ধ্যা গড়ালে সেই সময় গিয়ে কিন্তু হাতে বেচা কেনাটা বেশি শুরু হয় শাওন, এবং তখন দেখা যাবে যে এখন যে গরুগুলো দেখা যাচ্ছে হয়তো বিকেল নাগাদ এই গরুগুলো এবং তখন দেখা যাবে এখন যে গরুগুলো দেখা যাচ্ছে বিকেল নাগাদ এই গরুগুলো একটার পর একটা হয়তো একটু জানিয়ে রাখি যে এই হাটেও কিন্তু রয়েছে সেই হাটের নির্ধারিত যে সুজন, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। আমরা যেটা দেখছিলাম যে হাট মোটামুটি জমে উঠেছে, যেটি বলছিলেন বিকেলের মধ্যে আরো বেশি পশু সরবরাহ বাড়বে। হাসিলের নামে 5 জেলায় কোরবানি পশুর হাটে চাঁদা তুলছেন ইজারাদারের কর্মীরা। সরকারিভাবে হাসিল ঠিক করে দেয়া হলেও মানছে না কেউ। হাসিল আর খুঁটি কেনা বাবদ গরু প্রতি অতিরিক্ত নেওয়া হচ্ছে 500 থেকে 1,500 টাকা পর্যন্ত। জেলাগুলোতে একদিনে হাট থেকে তুলে নেওয়া হচ্ছে আনুমানিক 100 কোটি টাকা। এছাড়া রাস্তায় পশুর ট্রাক থেকে নানা অজুহাতে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ আর বগুড়া ঘুরে পশুর ট্রাকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন নাহিদ হোসেন। সিরাজগঞ্জের কান্দাপাড়া পশুর হাট। আশপাশের উপজেলা আর ইউনিয়ন থেকে পশু নিয়ে এই হাটে খামারি, রাখাল আর গৃহস্থরা। এটা কি আপনার নাম? আমার নাম। নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল 4,000 টাকা। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। এই খোটাটা হয়েছে আরো 3 দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে টাকায় 350 টাকায়। সবাই ট্রেনে নিচে টাকা। উপজেলা প্রশাসন হাসিলের রেট ঠিক করেছে 500 টাকা, আর ইজারাদার হাসিল আদায় করছেন 700 করে। এখানে কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? এটা 6000-এর আপনি 700 টাকা নিয়েছেন, এটা টোটাল সব গরু কি 700 টাকা করে নিতে হচ্ছে? এই হাটের ইজারাদার বোরহান, তার জবাব বেশি নিলেও রিসিটে লিখছেন না, তাই ধরা পড়ার চান্স নেই। স্লিপার 500। স্লিপ যেটা ওইটাতে ঠিকই 500 লাগে। হ্যাঁ 500। তো ও ধরে উপজেলা প্রশাসন আপনারা ধরে কিছু করতে পারবে না? না, তাও আমরা বলে দিছি যে আমরা কোরবানির 2টা হাট, এত বাদ দিল টাকা দিতে হবে না, মানে খরচা দিতে হবে। যদি আপনি যদি 1000 টাকা দেবেন তো এই টাকাটা কোন থেকে? উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, এমন কোনো অভিযোগ পাননি তারা। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই ইজারা বাতিল করা হবে না। সিরাজগঞ্জের 22টি হাটে হাটবারে গড়ে বিক্রি হয় 40,000-এর মতো কোরবানি পশু। সেই হিসেবে অতিরিক্ত তুলে নেওয়া হচ্ছে 35 কোটি টাকা।
পাবনায় 20টি হাট, সেখানেও সরকারি রেটে নেওয়া হচ্ছে না হাসিল। একদিনের হাট থেকে তোলা হচ্ছে অতিরিক্ত প্রায় 25 কোটি টাকা। কুষ্টিয়ার 16টি হাটে দৈনিক বিক্রি 48,000 কোরবানি পশু, গড়ে 500 টাকা করে বেশি তোলা হচ্ছে রিসিট ছাড়া। এই জেলার হাটগুলো থেকে হিসেব থাকছে না 24 কোটি টাকার। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 90টি হাট, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহাস্থান হাট। শুধু এই হাট থেকেই পশু প্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1000 থেকে 1200 টাকা। বাকি হাটগুলো মিলিয়ে শুধু বগুড়ায় তোলা হয় অতিরিক্ত 18 কোটি 30 লাখ টাকার মতো। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় আলমডাঙ্গা পৌর পশুর হাট, জেলায় আছে আরো 4টি, দৈনিক বিক্রি 20,000-এর বেশি কোরবানি পশু। হাটে ঢুকতেই শুরু হয় হিসেব রাখার নামে চাঁদাবাজি। যদি বলা হয় যে কোন ক্ষেত্রে টাকাটা নিতে হবে, বলবে যে আমাদের বোনাস হিসাবে। বাক্সটাতে কি? বাক্সে কোনো কিছু নেই, বাক্সে তো টাকা কই 2-5 টাকা দিই চা খাও। আপনার ধরেন হাটে ঢুকতে বেরোইতে খরচ কত? অনেকটা খরচ হয়ে যায়, 5-7 হাজার খরচ হয়ে যায়। হাটে গরু নামানোর জন্য মাটি দিয়ে উঁচু করা জায়গার দাম নেওয়া হচ্ছে 1000 করে। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। কত দেবো আপনার ভাই বলেন? ভিটা লাগি আমরা নিজে আছি, কত দেবো? এখন টাকা নেওয়ার লোক নাই, মালিক সমিতি নিচে 500। এটা কোন জায়গায় নিছে? এখানেই নিছে। কই লোক কই? তো এই স্লিপ দিয়ে 500 টাকা করে নিচ্ছেন আপনারা? 500 না, গাড়ি ভর্তি। এটার সাথে হাটের কি সম্পর্ক? আমাদের বড় কত কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলুন, সবথেকে ভালো হবে। আলমডাঙ্গা থেকে ঢাকাগামী একটি পশুর ট্রাকে টিম যমুনা। দেখতে চাই পথে পথে আর কি ভোগান্তিতে পড়তে হয়। হাট থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়। 30টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন 24,000 টাকা। পথে আরো কি কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে 2500 টাকা, পরে মনে করেন গাড়ি মালিক এগুলো 500 টাকা দেয়। এই তো স্যার আপনারা পাইলাম। লিমপ্লেটও তো নাই আপনার? নেম্বর নাম্বার নাই তো, পড়ে গেছিল আগে। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে মামলা দিবি, কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন জান বিষয়টা যেন আর জানাজানি না হয়, এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমার খরচ দেয় না দায় যথেষ্ট, আমাদের চাইতে বেশি পারে। মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তাহলে তোমরা কাজ করো, ভিক্ষার একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে অনেক মোড় বইছে, এখন ওখানে বসে ভিক্ষা করো। একজনের অপরাধ পুরো ডিপার্টমেন্ট কেউ নেবে না। তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আপনাদের এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে, এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন পুলিশ মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না বক্স, এরকম ভাবে আছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জাল টাকা মুক্ত করাটা ইজারাদার আর নগর প্রশাসনের দায়িত্ব। যমুনা নিউজ, উত্তরা দিয়াবাড়ি হাট, ঢাকা। কাল শুরু হচ্ছে পবিত্র হজ।
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিরা ব্যস্ত কাবা শরীফ তাওয়াফ আর নফল ইবাদতে। আজ এশার নামাজ পড়ে তাঁবুর শহর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সবাই। এর আগেই ইহরামের কাপড় পরিধান করবেন মুসল্লিরা। ৮ জিলহজ অর্থাৎ সোমবার সেখানে অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। রাত্রি যাপন শেষে মঙ্গলবার ৯ জিলহজ রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী আল হুদাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন ১০ জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। আনুমানিক ১৫ থেকে ১৮ লাখ মানুষ এবার হজ পালন করবেন। শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ সাংবাদিক গ্রেপ্তারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১ মামলার তদন্ত শেষ পর্যায়ে। সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রসঙ্গ টেনে বলেন, এত বছরেও সাগররুনির তদন্ত শেষ না হওয়া দুঃখজনক। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছেন তিনি, যেগুলো ঈদের পর অভিযোগপত্র দাখিল করা হবে। এবং আমাদের যে ভিকটিম মামুন, তাকে দুইবার কিছু বিশেষ বাহিনীর লোকজনের সহায়তায় দুইবার তাকে অপহরণ করা হয়েছে। আজকের যিনি অভিযুক্ত ব্যক্তি, আমরা প্রাইমারিলি তার সংশ্লিষ্টতা পাওয়ার প্রেক্ষিতে আমাদের তদন্ত সংস্থা আমাদের মাধ্যমে একটি আবেদন পাঠিয়েছিলেন। সে আবেদনের প্রেক্ষিতে আজকে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল তাকে সুনির্দেশ দেখিয়েছে। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্তে অনিয়ম পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সব ঠিকাদার কোম্পানিকে ফুড টেকনিশিয়ান নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ৩০ কর্মদিবসের মধ্যে ফের অনিয়ম হলে চুক্তি বাতিল, মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর একজনের মধ্যেই স্পষ্ট করতে বলা হয়েছে সাপ্লাই চেইন ম্যাপিং। প্রতি সপ্তাহে কিভাবে ১৭ কোটি টাকা লোপাট হয় সেই অনুসন্ধান করে যমুনা টেলিভিশন। খুব একটা সমস্যা হবে এইখানে, একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো যে এই অংশটা। দেশের নানা গণমাধ্যমেও সস্তা নিম্নমানের খাবার সরবরাহ এবং সেই খাদ্য খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনায় হচ্ছে আলোচনা সমালোচনা। এমন অবস্থায় তদন্তে নামে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। অনিয়ম পাওয়ায় রোববার মিরপুরে হয় ঠিকাদার, জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা ও মতবিনিময় সভা। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। যারা সাপ্লায়ার্স আছেন, আপনারা যদি অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনাদের সাথে আমাদের কোনো ব্যবসা আদৌ হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি থাকবে না। ফুড টেকনিশিয়ান নিয়োগ, সাপ্লাই চেইন ম্যাপিং সহ নানা কঠোর নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রী বলেন, যত নামি দামি প্রতিষ্ঠানই হোক, ছাড় হবে না কারো। এত বড় কন্ট্রাক্ট নিয়ে একটা ফুড টেকনিশিয়ান রাখতে পারবেন না আপনারা? নিশ্চয়ই পারবেন ভাই। তাহলে ফুড টেকনিশিয়ান রাখা এখন আপনাদের জন্য মাস্ট। আপনার কেন কন্টিনজেন্সি নাই যে স্ট্যাটিস্টিক্যালি এতগুলো প্যাকেট খুলতে পারে, এতগুলো প্যাকেটে পোকা ধরতে পারে? তো কন্টিনজেন্সি আমার এত পার্সেন্ট প্যাকেট এক্সট্রা থাকবে, আমি সাপ্লাই দিব, তাহলে কোনো কমপ্লেন হয় না, ওয়েটও করতে হয় না, কারণ আপনার ট্রাকের মধ্যেই ছিল এতগুলো এক্সট্রা প্যাকেট। স্ট্যাটিস্টিক্যাল হিসাব আপনি করেন নাই কেন? আমাকে এখন আপনি বক্তৃতা দিবেন সরকার সহযোগিতা করে না, প্যাকেট খুললে পোকা হয়, এটা বুঝে না, সরকারের কাজ এই সায়েন্স বোঝা না। মন্ত্রণালয়ের সচিব জানান, কারো অবহেলায় কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটলে সেই দায় নিতে হবে ঠিকাদারকেই। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অনিয়মে ব্যাহত হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। জানান, যেসব খাবার নিয়ে অভিযোগ থাকবে না, কেবল সেগুলোরই বিল পাবেন ঠিকাদাররা। যদি এটার ব্যত্যয় হয়, তবে হয় এটা আমরা বাদ দেব, না হয় আমরা রিজেক্ট করে দেব, না হয় এটার যে চুক্তি বাতিল করব, না হয় আইনগত কোনো ব্যবস্থা নেব। মনিটরিং দুর্বলতার কারণেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে, এবং রুট লেভেলে যারা কাজ করছে, তারা দায়িত্ব করে কাজ করছে, তারা কিন্তু এই গুরুত্বটা বুঝছে না। এ সময় ঠিকাদাররাও তাদের বক্তব্য তুলে ধরেন।
আপনাদের অফিস থেকে ফোন করে স্যার আমাদেরকে বলে অফিস গুড়িয়ে আনবো, গুলশান অফিস আপনাদেরকে দরে আনবো, কিভাবে আপনি ডিজি অফিস আসেন আমরা দেখে নেবো, ডকুমেন্ট চাইলে স্যার আপনাকে পার্সোনাল ডকুমেন্টও দিতে পারবো। এখন আমরা তো বলতে পারতেছি না স্যার, আমি তো পরবর্তীতে বিল দিবে না, এগুলো বলতে গেছেন কেন? আমি যাবো কোথায় স্যার আপনি বলেন? আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। গত 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। নোয়াখালীতে হামে এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল আজ। হামের সবশেষ পরিস্থিতি জানব, নোয়াখালী থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, হামের সার্বিক পরিস্থিতি ও চিকিৎসা সম্পর্কে জানতে চাই। শাওন, আমি এখন আছি নোয়াখালী 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং হাম উপসর্গ নিয়ে যে রোগীরা এখানে চিকিৎসা দিচ্ছেন সেখানে রয়েছে। অর্থাৎ তবে এখানে একটা যে বলে রাখি যে আসলে এত সংখ্যক হামে উপসর্গ এবং হামের রোগী আসছেন যে আসলে এখানকার যে চিকিৎসক বা চিকিৎসা সেবা দিচ্ছেন হাম রোগী তারা হিমশিম খেতে হচ্ছে। যদি একটি পরিসংখ্যান বলে, যেমন এখানে হামের উপসর্গ নিয়ে হামের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে দুটি, সেখানে মাত্র 27টি বেড রয়েছে, একটিতে 17টি, অন্যটিতে 10টি। কিন্তু প্রতিদিন রোগী এখানে ভর্তি হচ্ছে প্রায় 40-এর কাছাকাছি এবং চিকিৎসা নিচ্ছে প্রতিদিন প্রায় শতাধিক। আর আপনি যেটি বললেন যে আসলে নোয়াখালীতে এই প্রথম একজন হাম উপসর্গ নিয়ে শিশু মারা গিয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে গতকাল শনিবার এই শিশুটি বিকেলবেলা হামের উপসর্গ, জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে এবং আজ ভোর রাতের দিকে শিশুটি মারা যায়। চিকিৎসকরা যেটি বলছিলেন যে আসলে শিশুটির অবস্থা বেশ গুরুতর ছিল এবং সে তার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। এবং চিকিৎসক যেটি বলছেন যে যেসব হামের রোগীর প্রতিদিন শ্বাসকষ্ট নিয়ে ভুগেন এবং 8 থেকে 10 লিটার অক্সিজেন প্রয়োজন হয়, তাদের জন্য আসলে পেডিয়াট্রিক ভেন্টিলেটর বা পেডিয়াট্রিক আইসিইউ প্রয়োজন। কিন্তু নোয়াখালীতে আসলে সেটি নেই এবং সেটির কথা আসলে চিকিৎসক বলছেন যে আসলে অনেক শিশুরই শ্বাসকষ্ট নিয়ে ভুগেন এবং তাদের জন্য পেডিয়াট্রিক ভেন্টিলেটর বা আইসিইউর প্রয়োজন হয়। তবে এখানে আসলে প্রতিদিন যেটি বলছিলাম যে আসলে একেবারেই গাদাগাদি অবস্থা এখানকার যে হামের রোগী। তবে এটি আসলে একটি শিশু ওয়ার্ড, কিন্তু পর্যাপ্ত স্থান সংকলন না হওয়ার কারণে ডায়রিয়া এবং হাম রোগী এবং শিশুদের অন্যান্য রোগী সহ যে শিশু রয়েছে তাদের সবাইকে একসাথে রাখা হচ্ছে। এই জন্য এখানে যারা অভিভাবক রয়েছেন বা চিকিৎসক রয়েছেন তারা আসলে উদ্বেগ প্রকাশ করছেন যে আসলে অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীরাও আসলে হামে আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত 950 জনের বেশি এখানে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে আজই প্রথম নোয়াখালীতে একজন শিশু হামে উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। শাওন। সবুজ, ধন্যবাদ আপনাকে। পাকিস্তানের বালুচিস্তানে শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 24 জন নিহত হয়েছেন, আহত আরও অন্তত 150 মানুষ। পাকিস্তানের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছিল ট্রেনটি। স্থানীয় সময় সকাল 8টা নাগাদ ট্রেনটিতে বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে ইঞ্জিন সহ ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়, উল্টে যায় আর অন্তত 2টি বগি। বিস্ফোরণের পরক্ষণেই ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরু হয় উদ্ধার অভিযান। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো হামলার দায় স্বীকার করেনি বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠী। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থানকালে কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনা। সিক্রেট সার্ভিসের চেকপয়েন্ট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এক ব্যক্তি, আহত হয় 2 জন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় বন্দুকধারী। নিরাপত্তা ঝুঁকিতে লকডাউন জারি করা হয় হোয়াইট হাউস সংলগ্ন এলাকাতে। দিকবিদিক ছুটছেন সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর এলাকা হোয়াইট হাউসের কাছে ব্যাপক গোলাগুলি শোনা গেছে, কমপক্ষে 30টি গুলির আওয়াজ। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির 17th স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টের কাছাকাছি এগিয়ে যায় এক ব্যক্তি। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে কাছে যেতে নিষেধ করা মাত্রই আচমকা বন্দুক বের করে ব্যাগ থেকে এলোপাতাড়ি গুলি চালায় চেকপয়েন্টের দিকে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় হামলাকারীর। সিক্রেট সার্ভিস জানিয়েছে সন্দেহভাজনের নাম নাসির বেস্ট। এর আগে 2025 সালেও একবার হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করে গ্রেফতার হয় সে। ওই সময় তাকে মানসিক ভারসাম্যহীন চিহ্নিত করে নিরাময় কেন্দ্রে পাঠানোর পাশাপাশি তার বিরুদ্ধে একটি স্টে অ্যাওয়ে অর্ডারও ইস্যু করেছিল আদালত। গোলাগুলির সময় হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা শঙ্কায় তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় জারি করা হয় জরুরি লকডাউন। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা।
আমরা খুবই ভীতিকর এক সময়ে বাস করছি। সব সময়ই কিছু না কিছু একটা সহিংসতার ঘটনা লেগেই আছে। কড়া নিরাপত্তার ফাঁকফোকর গলে পথ খুঁজেই নিচ্ছে সন্ত্রাসীরা। সবার সাথে সবসময় যে একমত হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার জবাব কখনোই সহিংসতা হতে পারে না। বাক স্বাধীনতার খাতিরে হলেও আমাদের সবার দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রাখা উচিত। দ্রুততম সময়ে পরিস্থিতি সামাল দেওয়ায় সিক্রেট সার্ভিস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার পার্টিতে হামলার ঠিক 1 মাসের মাথায় আবারও ঘটল এমন সহিংসতার ঘটনা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।